এটা তুমি কি করলে মহেশ্বরী? মেয়েটাকে এইভাবে চড় মারলে? ও কি দোষ করেছে? বানি, ও তো বাইরের মেয়ে। ও আমাদের বাড়ির ব্যাপারে কতটুকু জানে? ও তো এখনো আমাদের বাড়ির সমস্ত নিয়ম কানুনই বুঝে উঠতে পারেনি। তুমি সবটা জানার পরও ওর সাথে তালে তাল মিলে কি করে মায়ের কাছে এসে ভাইফোঁটার কথাটা বলতে পারলে বানি? আন্টি, এতে বানির কোনো দোষ নেই। ও আমার কাছে কোনো বায়নাই করেনি। আমি জানি এই বাড়িতে কেন ভাইফোঁটা হয় না। আমায় বানি বলেছে। আমি শুধু শুধু জোর করে। তুমি যখন কারণটা জানোই তখন কোন মুখে এসে তুমি মায়ের কাছে এই আবদারটা করলে? আমি এতদিন ভাবতাম যে এই বাড়িতে একমাত্র শিউলিরই বোধ বুদ্ধি নেই, ওরই বোধ বুদ্ধি নেই যে কার সামনে কি বলতে হয়। কিন্তু এখন তো দেখছি কোন কথা কোথায় বললে কার মনে কি আঘাত লাগতে পারে সেই বোধটা তো তোমারও নেই। আসলে তুমি মা হওনি তো, এই বুঝবেই বা কি করে যে একজন সন্তান তার মায়ের কাছে ঠিক কি? আমরা তো কেউ মায়ের কষ্টটা ভাগ করে দিতে পারবো না। একজন মায়ের কোল খালি করে তার সন্তানের চলে যাওয়া, এটা কোন মা মেনে নিতে পারে বলো তো? তোর তা যে একজন সন্তানের মৃত্যু। মহেশ্বরী, বড় খোকা মারা যায়নি, ও ফিরবে। কি গো, বড় খোকা ফিরবে তো? বলো বলো না, তুমি কিছু বলছো না কেন? ও ফিরবে তো? বলো না, কিছু বলছো না কেন? তুমি কেন কিছু বলছো না? মহেশ্বরী, সমাধান কি হলো? কি হলো? মহেশ্বরী, মহেশ্বরী, শান্ত হও তুমি, শান্ত হও। শরীরটা খারাপ হচ্ছে, এরকম করো না। আন্টি, পারলে আমায় ক্ষমা করে দিও। আজ জ্বরটা বানিয়ে নয়, আমার প্রাপ্য ছিল। আন্টি, বিশ্বাস করো, বানিরা কেউ আসতে চায়নি। আমি নিয়ে এসেছিলাম ওদেরকে, কিন্তু এখন বুঝতে পারছি আমি অন্যায় করেছি। আন্টি, ভাইফোঁটার দিন আমরা আমাদের ভাইদের দীর্ঘায়ু কামনা করি, তাই আমিও ভেবেছিলাম যে বানি তার দাদাদের ভাইফোঁটা দিয়ে তাদের মঙ্গল কামনা করবে। কিন্তু সেটা করতে গিয়ে আমি যে নিজের সীমা পার করে যাব, তোমায় এতটা কষ্ট দিয়ে ফেলবো, আমি সেটা বুঝতে পারিনি। আমি তোমায় কষ্ট দিতে চাইনি আন্টি, বিশ্বাস করো। আন্টি, পারলে আমাকে ক্ষমা করে দিও। মেজ বউ, কোনো কাজ করার আগে একটু ভেবে চিন্তে করো। তোমার কথায় মায়ের বুকের ভেতরে যে শেলখানা বিঁধেছে, সেটা কি তুমি ক্ষমা চেয়ে ফিরিয়ে নিতে পারবে? থাক, এই নিয়ে আমি আর কোনো কথা বাড়াবো না, অনেক হয়েছে। আমি মাকে আর কোনো কষ্ট দিতে চাই না। তুমি বরং এখন এখান থেকে চলে যাও। তুমি এখানে থাকলে মায়ের কষ্ট আরো বাড়বে, বই কমবে না।
আন্টি, তোমার অনুমতি নিয়ে আমি একটা শেষ কথা বলে যেতে চাই। আমার মা বাবা চলে যাওয়ার পর আমাদের সংসারটা পুরো থমকে গেছিল, কিন্তু ওনাদের বলে যাওয়া কথাগুলোতে না আমরা আবার নতুন করে দাঁড়াতে শিখেছিলাম। শিখিয়েছিল কিভাবে অতীতের দুঃখগুলোকে পিছনে ফেলে রেখে ভবিষ্যৎকে আঁকড়ে ধরতে হয়। জানো আন্টি, আমার বাপি সবসময় বলতো, জীবন হলো এগিয়ে চলার নাম। এই চলার পথ যে সবসময় মধুর হবে তা নয়, কিন্তু এই ভাঙা চোরা রাস্তা এড়িয়ে আমাদের এগিয়ে যেতে হবে। আর তো কোনো উপায় নেই আমাদের কাছে, তাই না? আমাদের যত দুঃখ কষ্ট মনের এক কোণায় বন্দি রেখে আনন্দকে আপন করে নিতে হবে। আমার মা কি বলতে জানো আন্টি, আমাদের যারা কাছের মানুষ তাদেরকে তো আমরা সবসময় নিজেদের পাশে পাই না। তবু চেষ্টা করি তাদেরকে নিজেদের মনে আগলে আগলে রাখা। তাই ভাইফোঁটার দিন যদি বাড়ির চৌকাঠে তাদের নামে ফোঁটা দেওয়া হয়, তাহলে সেই ফোঁটা তাদের কপালে পড়ে। ভগবান তাদের রক্ষা করেন। আর আন্টি, তুমি যদি সত্যি বিশ্বাস করো যে বড়দা ভাই এখনো বেঁচে আছে, তাহলে তার কপালেও তো তার বোনের ফোঁটা পড়বে, তাই না? আমি জানি উনি হয়তো মাকে কষ্ট দেবেন বলে ভাইফোঁটার কথাটা বলেননি, কিন্তু উনি তো নিজেই বললেন উনি বাণীদের থেকে জেনেছেন যে কেন আমাদের বাড়িতে ভাইফোঁটা হয় না। তারপরেও কথাগুলো বলতে যাওয়ার কি খুব দরকার ছিল? এখন আমি মাকে কি করে বোঝাবো? আমি তো জানি মা কতটা কষ্ট পেয়ে আছে কাল রাত্রির থেকে। আমি হয়তো একটু বেশি এই বাড়ির সব বিষয়ে কথা বলে ফেলছি, হয়তো এতটাও ঢুকে পড়া আমার উচিত হয়নি। নিজের অজান্তে আন্টিকে কতটা কষ্ট দিয়ে ফেললাম। আর সত্যিই তো, আমি কতটুকুই বা জানি ওনাদের ব্যাপারে। আমার একবার কি ওনাকে বলা উচিত এই বিষয়ে মাকে যেন আর কোনো কথা না বলেন? আমার কি মিস্টার ঘোষকেও সরি বলা উচিত এতটা বেশি ইন্টারফেয়ার করার জন্য? আমি আপনাকে মেজো বৌদি, মা তোমাদেরকে একটু নিচে ডাকছে। কি দেখছো স্মার্ট মেয়ে? এসো, আমাকে একটু হাতে হাতে সাহায্য করে দাও। আজকে বাড়িতে এত বড় একটা অনুষ্ঠান, আমি একলা পারবো সব সামলাতে?